থেকে শুরু করে অ্যাপেল স্টেম সেল থেকে শুরু করে এই ধরনের অসংখ্য মানে ভেষজ প্ল্যান্ট এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে একটু আমাদের টেকনোলজিক্যাল দিকটা একটু দেখতে হবে যে সুইসডার্মের প্রোডাক্ট গুলো। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছিলেন? ডক্টর আসমা বলছিলাম। জি জি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে ডাকা হয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। থ্যাংক ইউ। আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ, তো যে কথাটা আমি বলতেছিলাম যে বেসিকলি এই প্রোডাক্ট গুলো একটু উঁচু মানের যে টেকনোলজি যেখানে ব্যবহার করা হয়েছে, যেভাবে প্রোডাক্ট গুলোর যে টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে সেখানে এক্সট্রাক্ট ফর্ম বেসিক্যালি যেটাকে বলা হচ্ছে যে এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো বিভিন্ন হার্বসের বা বিভিন্ন যে ফ্রুটস আইটেমের আছে সেগুলো এক্সট্রাক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আমি যদি অ্যাপেল স্টেম সেলের কথা বলি, এটি সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী আধুনিক একটা প্রযুক্তি যেটি অ্যাপেল স্টেম সেল এক্সট্রাক্ট ফর্মে এখানে ব্যবহার করা হয়েছে। তো আসলে এগুলোর মূল কারণ হচ্ছে যে উপাদানগুলোর মূল অ্যাপ্রোচটা হচ্ছে ইনটু দি সেল, আমাদের বডি কোষের উপর এটি কাজ করে। আমি সেটি যাওয়ার আগে সেটির উপরে আপনাদেরকে একটা কমপ্লিট একটা স্লাইড শো দেখাবো যে কিভাবে আমাদের সেলগুলো নিউট্রিশন পাওয়ার পর এই ধরনের ফুড নিউট্রিশন পাওয়ার পরে কিভাবে সেলগুলো রিপ্লেস রিজেনারেট করে এবং বডিকে সুস্থ করে তোলে। এটি কিন্তু আমি দেখাবো, প্লাট এটি কিন্তু প্রমাণিত 2015 সালে এবং 2016 সালে 2 টাইমস নোবেল রিকগনাইজড। মনে রাখতে হবে এই বিষয়গুলো। মানে এগুলো যে আমরা বলছি যে এগুলি নন এভিডেন্স বেস না, যে এগুলি কোনো প্রমাণ নেই। কারণ মনে রাখতে হবে যে আমরা যারা ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করি বা আপনারা যারা ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করেন, প্রাকৃতিক খাবার দাবার নিয়ে কাজ করেন, আমাদের সাথে মডার্ন মেডিকেশনের অর্থাৎ আধুনিক ডাক্তারদের একটা সবসময় একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব কিন্তু লেগে আছে। মনে রাখতে হবে দ্বন্দ্বটা কি। দ্বন্দ্বটা হচ্ছে ওনারা অলওয়েজ বলে থাকেন যে ন্যাচারাল মেডিসিন বা ন্যাচারাল প্রোডাক্ট নন এভিডেন্স, অর্থাৎ এর কোনো প্রমাণ নেই। এগুলো কিভাবে কাজ করে করে কিন্তু এটার কোনো সায়েন্টিফিক প্রুভেন নেই, ওনারা এটা বলে থাকেন। আর অপরপক্ষে ওনারা বলে থাকেন যে ওনাদের ড্রাগের একটা ক্লিনিক্যাল ট্রায়াল আছে, ইট ইজ প্রুভেন। এই জন্য মডার্ন ড্রাগকে বলা হয় এভিডেন্স বেসড ড্রাগ। এভিডেন্স অর্থাৎ এটি কাজ করে, সেটি ক্লিনিক্যালি প্রুভেন। এই জন্য ওনারা বলছে আপনাদের এগুলার কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নেই, এগুলি কোনো প্রমাণিত না। তো আমি এই জায়গাটায় কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি যে আজকে আমাদেরকে বলা হয় যে ন্যাচারাল মেডিসিনে কোনো প্রুফ নেই, আমার প্রাকৃতিক এগুলির কোনো রোগ নিরাময়ের যে ক্ষমতা সেটার কোনো প্রমাণিত কোনো ভিত্তি নেই। এটি আজকে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এবং এই চ্যালেঞ্জটা কিন্তু বিজ্ঞানে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, মনে রাখতে হবে। এবং আমি ডক্টর কর্মকার এটিকে এভাবে চ্যালেঞ্জ নেই এবং আমি ওপেন আজকে 15 বছর 16 বছর আমি বলে যাচ্ছি ন্যাচারাল মেডিসিনেরই রোগ নিরাময় ক্ষমতা আছে, আধুনিক ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেই, আপনি প্রমাণ করতে পারবেন না যে কোনো ড্রাগ বরং রোগ নিরাময়ের ক্ষমতা রাখে, কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো যে ন্যাচারাল মেডিসিন রোগ নিরাময় করার ক্ষমতা রাখে। তাহলে এই যে আমরা এতটুকু বিশাল একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম মডার্ন মেডিকেশনের কাছে, এর পেছনে কিন্তু সায়েন্টিফিক অ্যাপ্রোচ রয়েছে, বিজ্ঞানের যুক্তি রয়েছে, বিজ্ঞানের প্রমাণিত বিষয়গুলো সেখানে রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, প্রাকৃতিক উপাদান দিয়ে পণ্যগুলি তৈরি হচ্ছে এবং যে পণ্যগুলো তৈরিতে অনেক বেশি টেকনোলজি অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলো অনেক অনেক বেশি কার্যক্ষম রোগ নিরাময়, মনে রাখতে হবে। যেমন আপনি আপনার যে সুইসডার্মের প্রোডাক্ট গুলো সেগুলো সবই কিন্তু প্রাকৃতিক উপাদান। হ্যাঁ, এখানে হোয়াইট কার্কুমিন রয়েছে, ব্ল্যাক কারেন্ট রয়েছে, অ্যাপেল স্টেম সেল রয়েছে, ব্ল্যাকবেরি রয়েছে, এগুলি সব এক্সট্রাক্ট এবং এগুলো হাজার বছর থেকে কিন্তু প্রমাণিত, এগুলি রোগ নিরাময়ের ক্ষমতা কিন্তু প্রমাণিত, মনে রাখতে হবে। কিন্তু আধুনিক সায়েন্স সেটাকে একদম
মডার্ন ফরমেশনে নিয়ে এসেছে, যেন মেডিসিনের মতো, ড্রাগের মতো সেটা বডিতে কাজ করে। তো যাই হোক, আমরা এই দুটি মূল বক্তব্যে যাওয়ার আগে একটু দুটো বিষয় নিয়ে একটু কথা বলে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ হচ্ছে যে আমাদের সামনে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে গিয়ে দুটো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হয়। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে এটি কি ড্রাগ না মেডিসিন, এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হয়। প্রশ্ন হচ্ছে যে এগুলোকে কোনোভাবে কিন্তু আপনি মেডিসিনও বলা যাবে না, ড্রাগও বলা যাবে না। মাইন্ডেড, আপনি যদি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন তাহলে কিন্তু আপনার মার্কেটটা অবারিত হয়ে যাবে এবং আপনার সামনে কোনো চ্যালেঞ্জ থাকবে না। প্রথম হচ্ছে এগুলিকে আপনি মেডিসিনও বলবেন না, এগুলিকে আপনি ড্রাগও বলবেন না। আর মেডিসিন এই কারণে বলবো না, বা ড্রাগ তো বলার প্রশ্নই আসে না, এই কারণে বলবো না যে আমাদের আইনে আছে সারা বিশ্বের, এবং যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আইনে আছে, যে কোনো প্রাকৃতিক খাবারকে আপনি মেডিসিন বলে দাবি করতে পারবেন না। অর্থাৎ এটা যতই ক্ষমতা থাকুক আপনি এটাকে বলতে পারবেন না এটা খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে, এটা খেলে হার্টের রোগ ভালো হয়ে যাবে, এটা খেলে কিডনি রোগ ভালো হয়ে যাবে, এই দাবি করা যাবে না। এটা আইনে নিষিদ্ধ আছে। তাহলে আপনি যদি সেটা করেন তাহলে সেটা আইন বহির্ভূত হবে। করতে পারেন, বলতে পারেন, কিন্তু আসলে এটা আইন সেটা সমর্থন করে না। এবং এই সুযোগটা কিন্তু আপনার আধুনিক ডক্টর আপনার জন্য নিয়ে নেবে, বলে যে আপনি যে আপনার কাস্টমারকে বলছেন যে এটা খাওয়ার পর ক্যান্সার ভালো হবে, আপনার কাছে কি এভিডেন্স আছে? যদি কোনো দুর্ঘটনা ঘটে, ও ডক্টরই কিন্তু আপনার পেশেন্টকে খেপিয়ে তুলবে আপনার বিরুদ্ধে, যে উনি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। শুধু আজকে আমার কথাটা একটু জেনে নেন, আমি ডক্টর কর্মকার বলছি, একমাত্র প্রকৃতির ওষুধেরই রোগ নিরাময় ক্ষমতা আছে, কিন্তু আপনি বলতে পারছেন না, এটি প্রমাণিত কিন্তু। তাহলে সুতরাং আজকে আমরা সেই জায়গাটাই একটু দেখবো যে আসলে একমাত্র আমাদের এই ন্যাচারাল মেডিসিনে কিন্তু রোগ নিরাময় ক্ষমতা করে, কিভাবে করে আমরা সেই সেই বিষয়ে কিছু স্লাইড দেখবো। দেওয়ার আগে আপনি তাহলে এটা হলো যে আমরা খুব স্পষ্ট বলে দিচ্ছি যে আমরা কোনো মেডিসিন বা ড্রাগ নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো মেডিসিনাল ফুড। একটা কথা মনে রাখবেন, এগুলো হচ্ছে মেডিসিনাল ফুড, অর্থাৎ এগুলো এমন একটি ফুড যেগুলো খেলে মেডিসিনের মতো কাজ করবে। আপনি যদি এই অ্যাপ্রোচটা দেন তাহলে দেখবেন আপনার সামনে কোনো বাধা, আইনগত বাধা, প্রতিবন্ধকতা তৈরি হবে না। আর আপনি যদি ডিরেক্ট এগুলোকে রোগ নিরাময়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আইনের সম্মুখীন, আইনের আশ্রয় মানে যেটা হচ্ছে চারিদিকে নানাভাবে আমাদেরকে হচ্ছে, এটা করা দরকার নেই, এটা করার প্রয়োজন নেই, কারণ আপনার প্রোডাক্ট তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী। ঠিক আছে কথাটা? তাহলে এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে আরেকটি বিষয় আমি একটু মূল আলোচনা যাওয়ার আগে, যে আমার এস ফ্যাক্টর বা যা যা প্রোডাক্ট আছে এগুলো কোথায় কিভাবে বডিতে কাজ করে এটি বলার আগে আরেকটি বিষয় আমরা একটু বলে নিই। যেমন আমরা কিন্তু দাবি করছি কি আমার এস ফ্যাক্টর, আমার যে 3S যে প্রোডাক্ট গুলো আছে এগুলো অসংখ্য রোগ নিরাময়ের ক্ষমতা রাখে। হ্যাঁ, ক্যান্সার ভালো করে, হার্টের রোগ ভালো করে, কিডনির রোগ ভালো, যা এমন কোনো রোগ নাই যে সেগুলো ভালো করে না। তাহলে এই যে আমরা এই দাবি করছি, এটা বিজ্ঞানের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? বিজ্ঞানের সাথে এটা কিন্তু মোটে সঙ্গতিপূর্ণ নয়। কেননা বিজ্ঞান বা আধুনিক সায়েন্স, আমরা যারা পেশেন্ট আছি বা যারা ডাক্তার সবাই বলি কি যে প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ডাক্তার, আলাদা আলাদা মেডিসিন, হ্যাঁ, আলাদা আলাদা রয়েছে। সেখানে আপনি একটা দিয়ে সব রোগ কিভাবে ভালো করেন? এটা কিন্তু একটা খুব মৌলিক একটা প্রশ্ন কিন্তু আপনার সামনে কিন্তু এসে যায়। আমার মনে হয় যারা আমাকে শুনছেন কথাগুলো আপনারা বাস্তবে ফিল করেন, যে প্রশ্ন করে যে আমরা যেখানে জানি হার্টের জন্য হার্টের ডাক্তার, কিডনির জন্য কিডনির ডাক্তার, লিভারের জন্য লিভার ডাক্তার, সেখানে আপনি বলছেন আপনার এস ফ্যাক্টর খেলে সব রোগ ভালো হয়ে যায়। এটা তো সায়েন্টিফিক্যালি এটা তো এই জন্য আপনাদেরকে যে প্রোগ্রামটা দেখাবো সেখানে আমরা এটা একটু শো করে দিতে পারবো, দেখিয়ে দিতে পারবো যে আসলে যে আমাদের এই একটা প্রোডাক্টে কিন্তু সব রোগ নিরাময়ের ক্ষমতা রাখে। এটা আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু সেখানে এসে তারা এখন সবাই একমত হলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এছাড়া বাঁচার কোনো সুযোগ নেই।
ইমিউনিটি যেটাকে এক কথা বলা হয়। তো দেখুন না, ইমিউনিটির কথা বলা হচ্ছে যে ইমিউনিটিটা আজকে আধুনিক সায়েন্স একযোগে সবাই বলছে ইমিউনিটি বাড়াতে হবে। তাহলে ইমিউনিটি বাড়ানোর জন্য এত বড় বড় ল্যাব রয়েছে, এত বড় বড় গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ভ্যাকসিন তৈরি হচ্ছে বিলিয়ন ডলার খরচ করে। একটা ইমিউনিটি তৈরি করার বৃদ্ধি করার একটা ড্রাগ আবিষ্কার করে ফেলুক না, দরকার কি ভ্যাকসিন তৈরি করার? একটা ইমিউনিটি তৈরি করার একটা বলো বিজ্ঞানীদেরকে, তোমরা একটা ইমিউনিটি তৈরি করার একটা ড্রাগ আবিষ্কার করে ফেলো, তাহলেই তো প্রবলেম সলভ। আমার ভ্যাকসিনের দরকার নাই তো। আর সবাই একমত হয়েছেন যে আমার ইমিউনিটি বাড়াতে হবে, কিন্তু ব্যর্থতা কোথায় জানেন? কারণ ইমিউনিটি বাড়ানোর ওষুধ কখনো ল্যাবে বানানো যায় না। পুরা তারা ব্যর্থ, সম্পূর্ণ তারা ফেল করেছে। কারণ ইমিউনিটি বাড়ানোর ওষুধ একমাত্র প্রকৃতিতে হয়, একমাত্র নেচারে হয়, এটি কখনো ল্যাবে বানানো সম্ভব নয়। তাহলে তো দেখেন এত আয়োজনের কোনো দরকার নাই, সবাই মিলে বিজ্ঞানীরা একসাথে ড্রাগ আবিষ্কারে নেমে যেত। আসলে এটা কখনোই সম্ভব নয়। আর আমাদের জয় এখানেই হয়ে গেছে। আমি আজকে খুব গর্বের সাথে আমার এই ন্যাচারাল মেডিসিন নিয়ে কথা বলি যে কোভিড আমাদের ন্যাচারাল মেডিসিনের জন্য একটা আশীর্বাদ ছিল। আমরা কখনোই আধুনিক মেডিকেশনের কাছে প্রমাণ করতে পারতাম না যে প্রকৃতি আপনাকে ভালো রেখেছে, এই প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রেখেছে। আমরা আমাদের রুগীদেরকেও সেটা বুঝাতে পারতাম না। আজকে কোভিড এসে ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখিয়েছে যে প্রকৃতির ওষুধ ছাড়া তোমার বাঁচার কোনো সুযোগ নেই। এই যে একটা স্বীকৃতি, এটা কিন্তু করোনা আজকে ক্লিনিক্যাল ট্রায়াল করে সারা বিশ্বে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমাদের সামনে এখন আর কারো কোনো কথা বলার সুযোগ নেই। সুতরাং মনে রাখতে হবে এই ধরনের প্রোডাক্ট গুলো প্রথম যে কাজটি করে সেটা হলো ইমিউন বুস্টার, বেসিক জায়গা। কি কারণে আপনার রোগ ভালো হবে? আধুনিক সায়েন্স বলেছে, আধুনিক সায়েন্স এখন এটি সিরিয়াসলি বলছে, এটা আরো অনেক আগে আবিষ্কার হয়েছে যে ইমিউনিটি বাড়াতে হবে। আর ইমিউনিটি যখন উইক থাকে তখনই আপনি নানা রোগে আক্রান্ত হচ্ছেন, আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন, আপনি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, ব্যাকটেরিয়াতে আক্রান্ত হচ্ছেন। আপনার ইমিউনিটি যদি স্ট্রং থাকে তাহলে আপনার কোনো রোগ থাকবে না। এটি কিন্তু প্রমাণ করে দেওয়ার জন্যই আজকে এই আমরা বিজ্ঞানও একইভাবে আমাদের সাথে সুর মিলিয়েছে। আমরা তো তাহলে কি আমরা একটু রেডিমেড জিনিস পেয়ে গেছি। আমাদের এই প্রোডাক্ট গুলো বেসিক্যালি বডির ইমিউনিটিকে স্ট্রং করে। আপনারা যারা আমার কথা শুনছেন, আমি সব সময় আজকে এই ন্যাচারাল মেডিসিন নিয়ে যত অনুষ্ঠান করি, যত প্রোগ্রাম করি, সব জায়গায় আমি হাজার হাজার মানুষকে বলি যে দেখেন সবচেয়ে বেস্ট একটি জায়গায় আপনি এসেছেন যেখানে আপনি মানুষের সেবা দিতে পারেন, কারণ আপনার হাতে বডি ইমিউনিটি বুস্ট করার প্রোডাক্ট রয়েছে। আর এটি যদি যারা করবে তারাই কিন্তু রোগমুক্ত থাকবে। এবং শুধু রোগমুক্ত থাকবে না, যারা রোগ হয়ে গেছে তারাও কিন্তু রোগ মুক্তি পেতে পারে। এখানে দুটো অংশ, একটা হচ্ছে যে যারা রেগুলার বেসড এই ধরনের প্রোডাক্ট গুলো ইউজ করবে ফর হেলথ মেনটেনেন্স, তারা রোগমুক্ত থাকবে। আর যারা রোগী হয়ে গেছে তারা রোগমুক্ত। এখানে একটু আলোচনা আছে, আমরা সেগুলি করব, একটু সময় লাগবে। আপনি আজকে খেলেই কালকে সেটার বেনিফিটটা নিতে পারবেন না, কিন্তু আপনি যদি এখন প্রতিদিন খান আপনি রোগ আক্রান্ত হবেন না। সুতরাং অ্যাপ্রোচটা হবে দুইটা, মনে রাখতে। একটা হলো যারা আমরা সুস্থ থাকতে চাই তারা প্রতিদিন এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করব, আর যারা অসুস্থ হয়ে গেছি তারা একটু লং টাইম দীর্ঘমেয়াদী ব্যবহার করব। এবং সেটা কেন ব্যবহার করবেন সেটার উত্তরটা আমরা এই আমাদের এই স্লাইড গুলো। তাহলে আসুন, যা আমাদের মেইন যে কথাটা সেটা হচ্ছে এই ন্যাচারাল মেডিসিন গুলো কিভাবে বডি রোগ নিরাময় করে, কিভাবে বডিতে কাজ করে, বডির কোথায় গিয়ে আমার এস ফ্যাক্টর কাজ করে, কোথায় গিয়ে আমার সিএস বা যতগুলো আমার এখানে আমি নাম বললাম আপনারা জানেন, কিভাবে মূল জায়গাটা কোথায়, কোথায় গিয়ে সেটা কাজ করবে সেটি দেখার জন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা আমি একটু সংক্ষেপে টেনে নেব। আপনারা যারা দেখছেন একটু মনোযোগ দিয়ে ইয়াটা একটু দেখবেন। আপনার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে স্যার, স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ জি, তাহলে একটু মনোযোগ দিয়ে আমি এতক্ষণ যা বলেছি যে সুইসডার্মের প্রোডাক্ট গুলো আমার বডির কোথায় কাজ করবে, আমি বলেছি যে বডির মূলত যে জায়গায় কাজ করবে একদম একসাথে সব প্রোডাক্ট গুলো এখানে এসে দেখেন। একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আনসাইন্টিফিক অ্যাপ্রোচ যে আমরা এই প্রোডাক্ট এই কাজে, এই প্রোডাক্ট এই কাজে, কিন্তু আমরা ঠিক আছে এটা বলতে হবে আমার সেলিং এর জন্য,
কিন্তু আমরা যেহেতু বিজ্ঞানের জগতে বাস করি আমাদেরকে স্যার আপনার স্লাইডটা, সরি স্যার, স্লাইডটাই আসেনি, আপনি শুধু নামটা চলে আসছে, আপনি তো স্লাইডটা একবার স্কিপ করুন। হ্যাঁ স্লাইড দেখা যায় না? না, স্লাইড আসেনি, আপনার শুধু নামটা আসছে আর কি। আহ, আচ্ছা স্লাইড আসছে না, দেখা যায়? না স্যার এখনো আসেনি। আচ্ছা একটু দেখছি। দেখা যাচ্ছে স্যার। শেয়ার করতে হবে, স্ক্রিনটা হ্যাঁ? শেয়ার করেন, এখানে শেয়ার অপশন আছে, স্ক্রিনটা শেয়ার করেন আপনি পাবেন স্যার। শেয়ারিং দিতে হবে। শেয়ার স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার, স্লাইড আছে দেখতে পাচ্ছি, দুইটা গাছের ছবি দেখতে পাচ্ছি, মাথার সহ দুইটা গাছের ছবি দেখতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্লাইড জি দেখা স্যার, যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে নেচার ইজ লাইফ, লাইফ ইজ নেচার। আচ্ছা তাহলে আমি স্লাইডটা দেখা গেলে আমি এটা একটু শুরু করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমাদের এই সুইসডমের প্রোডাক্ট গুলো আমাদের বডিতে যেখানে কাজ করবে সেই কৌশলটা আমি একটু এখানে আপনাদের কাছে শেয়ারিং করব। সেটি হচ্ছে যে মূলত আমাদের এই টোটাল এই প্রোডাক্টটা কাজ করবে, এই টোটাল সিস্টেমটাকে আমরা বলি লাইফ সেল থেরাপি। অর্থাৎ সুইসডমের প্রোডাক্ট গুলো এই থেরাপি হিসেবে কাজ করবে, লাইফ সেল থেরাপি। এবং এই জায়গাটাই আমাদের কনসেন্ট্রেশন আনতে হবে। আর আমি আবারও একটা কথা রিপিট করছি, আমাকে আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতি রেখে কথা বলতে হবে। বিজ্ঞান বহির্ভূত কোনো কথা বললে তখন সেটি কিন্তু আমাদের আধুনিক ডক্টররা তো মানতেই চায় না, প্লাস বিজ্ঞানও সেটা আপনাকে স্বীকার করবে না। তো আমরা এই লাইফ সেল থেরাপি মিনস হলো সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে। তাহলে সেলফ হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে আসলে তাহলে হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? Cell life therapy helps to repair and regenerate human body cell and therefore enhances immunity. আমি একটু আগে কিন্তু একটা শব্দ নিয়ে কথা বলেছি, ইমিউনিটি। দেখেন এই সেল লাইফ থেরাপির বেসিক জায়গা হচ্ছে এনহ্যান্স ইমিউনিটি। কিভাবে করবে? আমার অসুস্থ সেলগুলোকে রিপেয়ার এবং রিজেনারেট এবং রিপ্লেস করার মাধ্যমে। এই যে রিপেয়ার, রিপ্লেস এবং রিজেনারেট করে সেল, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না স্যার, সবার কাছে হচ্ছে কি না? আকাশ ভাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? একজনের হলে তো সবারই হবে, এটা তো তাহলে ওনাদের ডিভাইসে প্রবলেম, না হলে তো কারো হবে না। স্যার হয় নাই, হ্যাঁ? স্যার দেখা যাচ্ছে না স্যার, আমরা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কো? দেখতে পারতেছি না, কারোটাই দেখা যাচ্ছে না, কারোটাই দেখা যাচ্ছে না, আর কারোটাই দেখা যাচ্ছে না। হ্যালো, একটু বলি, হ্যালো শুনতে পাচ্ছেন? এখন আবার দেখা যাচ্ছে। প্লিজ স্যার আপনি দেখেন মাঝখানে স্যার আপনি দেখেন মাঝখানে একটা শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনি 4র্থ নম্বরে পাবেন স্ক্রিন শেয়ার, স্ক্রিন। এখানে স্ক্রিন ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার ওইটা শেয়ার দেখা যাবে আর কি। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনে ক্লিক করতে হবে, মাঝখানে শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন স্ক্রিন আছে, ওখানে ক্লিক করেন। জি স্যার। জি শেয়ার হচ্ছে, এবার কাছাকাছি যাচ্ছে। স্যার একটু আনমিউট করেন আপনি। ইসলাম ভাই, জি দেখা যায়? আপনি একটু ওনাকে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ জি জি স্যার। জি জি, আচ্ছা আচ্ছা, এবার সবাই দেখতে পাচ্ছেন তো না? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে লাইফ সেল থেরাপি মূল কাজ হচ্ছে সেল লাইফ থেরাপি, যেটা মূল বিষয় হচ্ছে যে টু রিপেয়ার এন্ড রিজেনারেট হিউম্যান বডি সেল এন্ড দেয়ারফর এনহ্যান্স ইমিউনিটি। আমি একটু আগে সেই ইমিউনিটি নিয়ে কথা বলেছিলাম
যে ইমিউনিটি, আজকে বিজ্ঞানীরা বারবার বলছে যে আমার দেহের ইমিউনিটিকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে সকল রোগকে প্রতিরোধ করা সম্ভব, সকল রোগ নিরাময় করে দেওয়া সম্ভব। তাহলে সেই ইমিউনিটি কিভাবে ঠিক থাকবে? সেই ইমিউনিটি ঠিক থাকবে আমার দেহ কোষগুলোকে কন্টিনিউয়াসলি রিপেয়ার, রিজেনারেট, রিপ্লেস এর মাধ্যমে। তাহলে এই যে রিপেয়ার, রিপ্লেস, রিজেনারেটের মাধ্যমে যে কোষের ইমিউনিটিকে ইনট্যাক্ট রাখা সম্ভব, ইমিউনিটি বাড়িয়ে তোলা সম্ভব, সেটা কিন্তু বিজ্ঞান কিন্তু নানাভাবে নানা পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করেছে এবং এগুলি নোবেল রিকগনাইজ। আমরা একটু দেখে নিই যে সেলকে আমার রিপেয়ার, রিজেনারেট করতে পারলে এবং যেটা হয় এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে যে সমস্যাগুলো, যে কোনো রোগ যেতে পারে তার জানার আগে আমরা একটু দেখবো যে আসলে সেলটা কি। সেল ইজ টাইনি লাইফ, আওয়ার বডি অফ সেলস। বিল্ডিং যেভাবে ইটের পর ইট দিয়ে, ইটের গাঁথনি দিয়ে তৈরি, ঠিক একইভাবে আমার এই দেহটি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি। আর আমাদের সেলগুলোকে টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন, প্রতিটি কোষের ইন্ডিভিজুয়াল একটা লাইফ রয়েছে। আর এইভাবে দেহে 100 ট্রিলিয়ন কোষ রয়েছে। তাহলে এই অংশটু থেকে আমরা যে জায়গাটা পরিষ্কার হব যে আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিন্তু কোষ দিয়ে তৈরি। আর বডির যে কোনো সমস্যা সেটা কিন্তু কোষের সমস্যা। আমরা এই জায়গাটুকু একদম পরিষ্কার রাখলে পরবর্তী অংশটুকু আমাদের বুঝতে শুরু হবে। যেমন ধরেন আমার হার্টের কোনো সমস্যা হলো, তাহলে হার্ট কি দিয়ে তৈরি? হার্ট সেল দিয়ে তৈরি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হার্টের না সেলের? আসলে সমস্যাটা সেলে। ধরুন আমার কিডনির সমস্যা, তো কিডনি কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তাহলে সমস্যাটা কি কিডনি না কিডনির সেলের? আসলে কিডনির কাজ তো কোষেরই কাজ, হার্টের কাজ তো কোষেরই কাজ। সুতরাং নিউ সায়েন্স হচ্ছে আমরা যদি সেলটাকে ঠিক করে ফেলতে পারি তাহলে বডির যে কোনো প্রবলেম সেখানেই কিন্তু এটা সমাধান হতে পারে। তো যখন আমরা একটু দেখি যে এই যে সেল ইজ টাইনি লাইফ বা সেল যে সারা বডির সমস্ত কাজগুলো করে থাকে, আমরা সেটা বোঝার জন্য আমরা একটু দেখি এই যে সেলটা কিভাবে তৈরি হলো। তাহলে আমরা আরো বিষয়, কারণ আমরা বহির চোখে এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে এত সুন্দর একটা দেহ, হাত, পা, কিডনি, লিভার, কত কিছু, এবং সেটা নাকি ক্ষুদ্র টাইনি লাইফ দ্বারা তৈরি। এটা আসলে খালি চোখে বিশ্বাস করতে কঠিন হয়। তাই আমরা এই স্লাইড গুলো দেখবো যে আসলে আমাদের দেহ কোষ ভিন্ন, অন্য কিছু নেই। আমরা একটু দেখি আমাদের জন্মটা কিভাবে হলো। বাবার একটি স্পার্ম, মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি শুরু হয়েছে দেখেন ফিউশন করে, সেটা হলো জাইগোট। তাহলে আমাদের প্রথম যে লাইফ মাতৃজরায়ুতে আমার জন্ম হিসাবে হয়েছিল সেটি ছিল জাইগোট, এবং জাইগোট সৃষ্টি করার জন্য বাবার একটি স্পার্ম, মায়ের একটি এগ সেখানে কাজ করেছিল। এবং দেখেন এখানে একটা যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, যে বড় যে ছবিটা, এটি মায়ের এগ আর ওগুলো স্পার্ম বলা হচ্ছে। একটি ডিম্বাণুর সাথে বাবা 300 to 400 স্পার্ম ফাইট করেছিল ওই কোষটি জন্ম করার জন্য, ওই কোষটি সৃষ্টি করার জন্য। হ্যাঁ, এবং শুধুমাত্র সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র এক স্পার্মের সংযোগ সাধন হয়, এবং নতুন যে কোষের, নতুন যে প্রাণের সঞ্চার হয় মাতৃজরায়ুতে, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। আপনি এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে জাইগোটের অরিজিনাল ছবি। বিজ্ঞানীরা অত্যাধুনিক মাইক্রোস্কোপ দিয়ে মাত্র 6 দিন বয়সের ছবি তুলেছে জাইগোটের, এবং এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে, 10 লাখ টাইম। খেয়াল রাখতে হবে। তাহলে আপনি এখন যে ছবিটি দেখছেন এটি কার ছবি? এটি কিন্তু আপনার আমার ছবি, 6 দিন বয়সের ছবি। তাহলে এটি 6 দিন বয়সের ছবি, আর এখন আমার বয়স 50, আপনার বয়স 30, 40, এক একজনের এক এক রকম বয়স। তাহলে উচ্চতা কত? মিনিমাম 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। তাহলে আমার যখন জন্ম হয়েছে 6 দিন বয়সে আমার উচ্চতা, প্রযুক্তি দিয়ে সেই কোষটির আয়তন মেপেছিল। আয়তন মেপে বলেছিল এই কোষটির আয়তন ছিল 0.6 মাইক্রন। হোয়াট ইজ মাইক্রন? 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন, তার চেয়ে ছোট। মাইন্ড ইট, 0.6 মাইক্রন একটি কোষ এখন 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এই যে 5 ফিট 6 0.6 মাইক্রন 5 ফিট 6 ইঞ্চি হলো, এটি মূলত এই কোষটি কিন্তু
আজকে এই রূপ না লাভ করলো। তাহলে আসুন আমরা যদি ওজনের কথা চিন্তা করি, এখন আপনার ওজন কত? এখন আপনার ওজন 60 কেজি, 70 কেজি, 80 কেজি। তখন এই কোষ্ঠীর ওজন কত ছিল? বিজ্ঞানীরা অতি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই কোষ্ঠীর ওজন মেপে বলেছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলে 1 ন্যানোগ্রাম। হ্যাঁ, এখন আপনার ওজন 60 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি, এভাবে 60 কেজি, খেয়াল রাখতে হবে। তাহলে তখন ছিলাম 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে আসলে এটি কি? এটি একটি অদৃশ্য আলোর কণা ছিল। বিজ্ঞানীরা বলছিল এটি একটি অদৃশ্য লাইট। আপনি যদি আপনার ধর্মের সাথে মিলিয়ে নেন যে মানুষ নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, তাহলে সেটা কিন্তু মিলে যায়। যাক, বিজ্ঞান বলেছে এটি লাইট, অদৃশ্য একটি লাইট, কিন্তু এই লাইটটি ছিল একটি লাইফ, একটি জীবন। এই 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 লাইফ, এটা আমরা আরেকটু যদি দেখি, আরো আধুনিক ছবি, যে 6 days হিউম্যান এমব্রায়ো, একটু ভালো করে দেখে নেন। আমার 6 দিন বয়সের ছবি, আপনার 6 দিন বয়সের ছবি, মাতৃজরায়ুতে এটি। হ্যাঁ, এটি অতি অত্যাধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে ছবি তোলা হয়েছে। তাহলে এটি 6 days তারা দেখলো মাতৃজরায়ুতে কোষ্ঠী নড়ে চড়ে বসেছে এবং এটি ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে। 1, 2, 4, 8, 16, 32, 64, যত ডিভিশন হতে লাগলো সেই ক্ষুদ্র কোষ্ঠী ধীরে ধীরে আকার আকৃতিতে রূপান্তর হতে লাগলো এবং 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। সর্বশেষ যে ছবিটি আপনি দেখছেন এটি 5 মিলিমিটার এবং 58 দিনে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একটি ক্ষুদ্র জাইগোট এটি ডিভিশন হতে শুরু করলো এবং ধীরে ধীরে সেটি আকার আকৃতিতে পরিবর্তন হলো এবং একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়ে গেল 5 মিলিমিটার 58 দিনে। এখন প্রশ্ন, এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে মানব শিশুতে পরিণত হলো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোত্থেকে তৈরি হলো? এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একটা কোষ থেকে তৈরি হয়েছে, সে জাইগোট। অর্থাৎ বিজ্ঞান বলছে সে জাইগোটের ভিতরে আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কোড, হ্যাঁ, ডিএনএ এর মাধ্যমে, জিনের মাধ্যমে সেখানে লুকায়িত ছিল, সেটাই শুধুমাত্র প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? এই যে একটি কোষ, যেটি আজকে যে 5 মিলিমিটারের যে কোষটি আমরা দেখলাম 58 দিনের, এটি কিন্তু শিশু হিসাবে জন্মগ্রহণ করবে, রাইট? এটি কিন্তু ধীরে ধীরে তরুণে পরিণত হবে, বার্ধক্যে প্রৌঢ়ে পরিণত, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে, এই কোষ্ঠীরই কিন্তু মৃত্যু ঘটবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দেহে যদি কোনো রোগ হয়, তাহলে রোগটি কোথায় হয়েছিল? রোগটি কিন্তু কোষে হয়েছিল, কারণ এই কোষটি কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জন্য বেঁচে থাকবে। তাহলে এই কৌশলটাই কিন্তু মূলত আজকে যে আপনার বয়স কি যাই হোক না কেন, মূলত ওই জায়গাটাই কিন্তু সে বেঁচে আছে এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাহলে এই সময়ের মধ্যে আমার বডিতে যদি কোনো রোগ হয়, রোগটি কোথায় হয়েছে? রোগটি কিন্তু কোষে হয়েছে, কেননা আমার পুরো দেহটা কিন্তু কোষ দিয়ে তৈরি। তাহলে আসুন আমরা যদি একটু এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে এই যে জাইগোট, যেটি দিয়ে পুরো দেহ তৈরি হয়ে গেছে, এই জাইগোট আপনার যদি সুস্থ থাকে, অর্থাৎ এই কোষটি যদি সুস্থ থাকে, তাহলে আমার দেহ সুস্থ থাকবে। এই কোষটি যদি অসুস্থ হয়, আমার দেহ অসুস্থ হবে। এই কোষটি যদি মৃত্যু ঘটে, আমার মৃত্যু ঘটবে। এখানে সহজ সরল বিজ্ঞান। এখানে এখন রোগ কি হয়েছে আমার জানার দরকার নেই। আমার ক্যান্সার হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হোয়াট এভার ইউর প্রবলেম, কোথায় হয়েছে? সব প্রবলেম কিন্তু ওই কোষের ভিতরেই হয়েছে। শুধু কোষটাকে যদি আমরা সুস্থ করে রাখতে পারি, সুস্থতা ধরে রাখতে পারি, আমার বডিতে কোনো রোগ হবে না। এটা কিন্তু আবিষ্কৃত বিষয়, মীমাংসিত বিষয়। এখানে কিন্তু অনুমান নির্ভর কোনো কথা নেই, মনে রাখতে হবে। এবং একটা কথা মনে রাখবেন, এই আবিষ্কারগুলো চিকিৎসা বিজ্ঞানকে রীতিমতো, আধুনিক চিকিৎসাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি চ্যালেঞ্জটা হলো? যে আপনারা রোগ শোক নিয়ে কাজ করছেন, সেল যদি ঠিক না হয়, তাহলে তো আপনার কখনোই রোগ ভালো হবে না। সুতরাং কোনো না কোনো পর্যায়ে সেলকে সঠিকভাবে কাজ শুরু করতে হবে। তো আসুন এই সেলকে কিভাবে কাজ করে, সেল কিভাবে সুস্থ থাকে, সেটি যদি আমরা এই কৌশলটা যদি আমরা বডিতে প্রয়োগ ঠেকাতে পারবো না, মৃত্যু ঠেকানোর প্রয়োজন নেই।
মৃত্যু স্বাভাবিক ঘটনা প্রকৃতির, কিন্তু ইচ্ছা করলে আপনি রোগমুক্ত সুস্থ দেহে কিন্তু বাঁচতে পারেন, সুস্থ দেহে কিন্তু মৃত্যুবরণ করতে পারেন, শুধু একটি কৌশলকে অবলম্বন করে, সেটা হলো যদি সেলকে যদি আপনি হেলদি রাখেন। এখন যাদের সেল আনহেলদি হয়ে গেছে, যে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে, সেটাও কিন্তু আপনি ইচ্ছা করলে রিকভারি করতে পারবেন। আমি চেষ্টা করবো আসলে এগুলি মানে ইন্টারাকশন করতে পারলে ভালো, তারপর আমি চেষ্টা করবো সেই জায়গাটুকু ইয়ে করার জন্য। তারপর এখন বলি, তাহলে এই যে সেল যে সুস্থ থাকে সেটা বুঝবো কিভাবে, বা সেল যে অসুস্থ হচ্ছে সেটা বুঝবো, সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝি। সেল বেঁচে থাকে কিভাবে পরিষ্কার হই, তাহলে কিন্তু আমরা আমাদের যে জায়গাগুলোকে আমরা পরিষ্কার হতে পারবো। প্রথম হচ্ছে, এই কোষ বেঁচে থাকে অক্সিজেন নিয়ে, নাম্বার ওয়ান। এই কোষ বেঁচে থাকে অক্সিজেন নিয়ে। তাহলে দেহটা যেহেতু কোষ দিয়ে তৈরি, দেখুন আজকে প্যান্ডেমিক কোভিডের সবচেয়ে বড় আক্রমণাত্মক হচ্ছে কি, যে ওই মানুষগুলো কি নিতে পারে না, অক্সিজেন নিতে পারে না। কারণ কি? কারণ আপনি দেখেন সমস্যাটা কোন জায়গায়, অক্সিজেন নিতে পারে না। অক্সিজেন নিতে পারে না, সমস্যা কি? কারণ অক্সিজেন ছাড়া দেহ কোষ বাঁচে না। এই কারণেই যখন অক্সিজেন স্বল্পতা দেখা দেয় তখন তার মৃত্যু ঘটে। মনে রাখতে হবে, আমরা একজন মানুষ প্রতি মিনিটে 15 থেকে 18 বার বা 20 বার আমরা শ্বাস নেই। হ্যাঁ, আমরা প্রত্যেক জীবিত মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস নেই। এভাবে 24 ঘন্টায় একজন মানুষ শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করেন, এবং এই 11,000 লিটার বাতাস থেকে 550 লিটার অক্সিজেন বডি ধরে রাখে। আর এই অক্সিজেনেই মূলত আমার বেঁচে থাকার প্রধান কৌশল। বিজ্ঞান বলেছে, মাত্র 1.5 মিনিট যদি আপনার দেহ কোষ অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। আর কোষের মৃত্যু ঘটা মানে কার মৃত্যু ঘটা? দেহের মৃত্যু ঘটা। সুতরাং এই যে কোভিডে আজকে যে মানুষগুলো মারা যাচ্ছে, এর বেসিক কারণ হচ্ছে যে আমার শ্বাসনালী, আমার যে শ্বাসতন্ত্র, আমার যে ফুসফুস, এই ফুসফুস পুরো বডি কি দিয়ে তৈরি বললাম? কোষ দিয়ে তৈরি। তো ফুসফুসটা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। প্রতিটা কোষের একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে, খেয়াল রাখতে হবে। যেমন হার্টের কোষের কাজ হচ্ছে সংকোচন প্রসারণ করা, হ্যাঁ, কিডনির কোষের কাজ হচ্ছে সারা শরীর দেহ থেকে বর্জ্য অপসারণ করা, আই কোষের কাজ হচ্ছে আলো নিয়ে দেখার কাজ করা, আপনার লাং কোষের কাজগুলো হচ্ছে বাতাস থেকে অক্সিজেন গুলোকে ধরে রাখা এবং দেহের ভিতরের বর্জ্য কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দেওয়া। এটি হচ্ছে আপনার লাং সেলের কাজ। লাং সেলগুলিকে বলে অ্যালভিওল। এটি হচ্ছে আপনার লাং সেলের কাজ, যে বাতাস থেকে সে অক্সিজেন গুলোকে ধরে রাখবে এবং সেগুলি রক্তে দিয়ে দিবে, সেইগুলো রক্তের মারফত সেগুলো হার্টে চলে যাবে, হার্ট সেটাকে সংকোচন প্রসারণের মাধ্যমে সেটি সারা শরীরে পৌঁছে দেবে এবং দেহ কোষে পৌঁছে যাবে। ওই যে কোষটা বলেছি 100 ট্রিলিয়ন কোষের কাছে পৌঁছে যাবে এবং এই কোষগুলো বেঁচে উঠবে। তাহলে এই করোনা ভাইরাস এটি মূলত আমার লাং সেলকে অকেজো করে দেয়, লাং সেলকে ডিজেবল করে দেয়, যার কারণে ওই মানুষগুলো অক্সিজেনও নিতে পারে না, আবার বডির বর্জ্য কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে না। ফলে অক্সিজেন নিতে পারে না, একদিকে দিয়ে সেলগুলো ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়, আরেকদিকে দিয়ে দেহের বিষাক্ত বর্জ্য কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারে না, বডিতে প্রচন্ড টক্সিন হয়ে এই মানুষগুলো স্ট্রোক, হার্ট অ্যাটাক করে যাচ্ছে। দেখেন ব্যাপারটা কিন্তু সিম্পল। তাহলে আমার সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা তো কোষে ছিল। আপনি আজকে তাহলে একটি কোষ যদি বডিতে কাজ না করে, দেখেন একটি কোষ মানে একটি অর্গান, তাহলে পুরো দেহ অ্যাটাক হয়ে যাবে। আবার দেহকে সুস্থ রাখতে গেলে প্রতিটা কোষ কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আপনি একটি কোষ সুস্থ আরেকটি কোষ অসুস্থ রাখা সম্ভব নয়। একটি মডার্ন মেডিকেশনে এই কাজটি করা সম্ভব। এটি সম্ভব ন্যাচারাল মেডিসিনে, কারণ ন্যাচারাল মেডিসিনের মূল পয়েন্টটা হচ্ছে কোষ, অর্থাৎ কোষের উপরে এই মেডিসিনটা কাজ করবে। তাহলে আসুন আমরা যে কথাটা পরিষ্কার করে ফেললাম, সেটা হচ্ছে যে এই কোষ অক্সিজেন ছাড়া বাঁচে না। এই জন্য প্রাণ ভরে প্রতিদিন অক্সিজেন নিতে হবে, মুক্ত বাতাসে অক্সিজেন নিতে হবে। আজকে দেখেন আমি অনেক কথা বলি, আজকে বাঁচানোর জন্য আপনি আইসিইউতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি ভেন্টিলেশনে যাচ্ছেন, কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত ন্যাচারালি আমার সেলগুলো অক্সিজেন না নিতে পারবে, ততক্ষণ আইসিইউ বা ভেন্টিলেশন দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আজকে খুব পরিকল্পিতভাবে আজকে কিন্তু এভাবে আমাদের মানুষগুলোকে অসুস্থ করে তোলা হচ্ছে। কারণ দেখেন, একটা গবেষণায় বেরিয়ে এসেছে প্রকৃতির 90% মানুষের অক্সিজেন স্বল্পতা রয়েছে সারা ওয়ার্ল্ডে। কেননা অক্সিজেন তৈরি হয় আমার প্রকৃতিতে,
অক্সিজেন হয় গাছপালা, আজকে গাছপালা কেটে বনায়ন ডিফরেস্টিং করে দেওয়া হচ্ছে, সেখানে শিল্প উৎপাদন নামে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি করা হচ্ছে, এবং আজকে আমার অক্সিজেন স্বল্পতা, ন্যাচারালি বাতাসে কম। তাহলে একদিক দিয়ে আমার প্রকৃতির অক্সিজেনকে আপনি উজ্জ্বল করে দিলেন, আর একদিক দিয়ে আপনি আমার জন্য আধুনিক আইসিইউ বানিয়ে দিলেন, কোনো লাভ হবে না। আজকে যারা আমার বক্তব্য শুনছেন, এই আন্দোলনটাই করেন, আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য কোথাও যেতে হবে না, আপনি শুধু এই কথাগুলি মানুষকে বলে দেখবেন আপনার প্রোডাক্ট সে বাধ্য হয়ে ব্যবহার করবে। হ্যাঁ, আপনার প্রোডাক্ট তাকে ব্যবহার করতেই হবে। তো আইসিইউ আমাকে বাঁচাতে পারবে না থাকে, আর আমার এই প্রোডাক্টে কিন্তু এই কোষকে হেলদি করা। তো যা হোক, যেটা বলছিলাম, একটা বেসিক যেটা আমরা মুক্ত বাতাসে এটা নাই করেন, তারা চেষ্টা করবেন ধূমপান বর্জন করার জন্য, কারণ ধূমপান আপনার দেহে অক্সিজেন প্রবাহকে বাধাগ্রস্ত করে, এবং সেভাবেই কিন্তু 10-15 বছর আপনি এইভাবে অক্সিজেন বাধাগ্রস্ত করার মাধ্যমে আপনার দেহটাকে পুরা আপনি বিভিন্ন ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। অনেক আলোচনা, আমি ডক্টর কর্মকার যা বলছি এই কথাগুলিতে কোনো ভুল নেই, মনে রাখবেন, নো ডিবেট, এটি সত্য, এটি মূল কথা। আজকে কিন্তু রোগের কারণ বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করে ফেলেছে। আমরা তো বলছি মৃত্যু ঠেকানোর প্রয়োজন নেই, ইচ্ছা করলে আপনি রোগ ঠেকাতে পারেন, কারণ এই কোষ শক্তিশালী, অসাধারণ শক্তিশালী। সে 1000 ইয়ার্স আপনাকে সুস্থ রাখার ক্ষমতা রাখে, 1000 ইয়ার্স। প্রমাণ আছে, আমাদের অনেক নবীজিরা 999 বছর বেঁচে ছিলেন। সুতরাং মনে রাখতে হবে এটির ক্ষমতা অসাধারণ। সুতরাং আপনার এই ক্ষমতা নিয়ে আপনার ভাবার দরকার নেই, শুধু এই ক্ষমতাটাকে অটুট রাখতে হবে, এই ক্ষমতাটাকে নষ্ট করা যাবে না। যা হোক, আমরা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। সেকেন্ড, এই কোর্স বেঁচে থাকে খাবার নিয়ে, মেইন আলোচনাটা যেটা খাবার নিয়ে। আমার স্রষ্টা জানতেন যে এই কোষ খাবার নিয়ে বেঁচে থাকবে, তাই আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাবার খাই। কিন্তু কোষের খাবার কিন্তু এক নয়, মনে রাখতে হবে। কোষের খাবারকে বলা হয় নিউট্রিশন, আর মুখের খাবারকে বলা হয় ফুড। আমরা সারাদিন আমরা যে খাবার খাই সেটা কিন্তু খাই ফুড, এবং এই ফুড খেয়ে কিন্তু আপনি আমি বেঁচে আছি, কিন্তু আমরা সুস্থ নেই। কেননা আমরা যে খাবারগুলো খাচ্ছি আমরা জানি না এই খাবারে যথেষ্ট পরিমাণ কোষের জন্য খাবার ছিল কিনা, কোষের পুষ্টি ছিল কিনা, এটি নাই প্রমাণিত। কেননা আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, তারা দেখিয়েছে যে আমাদের এই খাবারগুলো মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই নিউট্রিশনটা নষ্ট হয়ে যায়। বলে আপনি খাচ্ছেন কি? আপনি তো প্রকৃতির খাবার খেলেও কিন্তু এত প্রবলেম হতো না। আমরা খাচ্ছি মূলত টক্সিন, কারণ আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করা, ফলে এই খাবারের সমস্ত নিউট্রিশন গুলো নষ্ট হয়ে যায়। ফলে আপনি আমি যে খাবার খাচ্ছি এটি কিন্তু কোষের খাবার নয়, এটি কিন্তু টক্সিন। আর 20-30 বছর এভাবে টক্সিন খাওয়ার ফলেই কিন্তু ওই জাইগোটটা আস্তে 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 আক্রান্ত হয়ে যায়, এবং সেটা জাইগোট দিয়ে যেহেতু কোষ দিয়ে সারা বডি, বুঝছেন, আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, কিডনির প্রবলেম হচ্ছে, লিভারের প্রবলেম হচ্ছে, লটস অফ প্রবলেম পড়ে যাচ্ছে। মানে যে কোষ যখন অ্যাটাক হয়ে যাচ্ছে সে রোগ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এটি এই আজকে প্রমাণিত যে কোষের খাবার হচ্ছে মাত্র 6টি। সরি স্যার, স্ক্রিন শেয়ার কি বন্ধ করে দিয়েছেন? না, স্ক্রিন শেয়ার তো বন্ধ করিনি। আচ্ছা, ওই স্ক্রিন শেয়ারটা বোধহয় অফ হয়ে গিয়েছে, একটু কাইন্ডলি দেখবেন প্লিজ। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? না, আপনার আগের অবস্থায় চলে আসছে। আপনি আরেকবার একটু শেয়ার দিয়ে নেন প্লিজ। জি স্যার, এসছে। এসছে? জি স্যার। আসছে? জি স্যার, জি স্যার, এসছে। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে কোষের দরকার পুষ্টি, আর সেই পুষ্টি যদি আমরা সঠিকভাবে খাবার থেকে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এত সমস্যা হতো না। কিন্তু আমরা সেগুলা কিন্তু নিতে পারছি না। কোষের পুষ্টি হচ্ছে 6টি, আর মুখের খাবার কিন্তু হাজার হাজার। আপনারা যা খাচ্ছেন আমরা সব মুখের খাবার খাচ্ছি।
যা যে খাবারগুলো খাই সব মুখের খাবার, কিন্তু আমরা জানি না যে আমি যে খাবারগুলো খাচ্ছি সেটাতে কোষের পুষ্টি কতটুকু রয়েছে। এই জন্য যেটা পরামর্শ থাকে রোগীদের প্রতি বা যারা সুস্থ থাকতে চায়, যে খাবারগুলো খাওয়ার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওই খাবারে যথেষ্ট পরিমাণ কোষের পুষ্টি আছে কিনা। শুধু পেট ভরার জন্য, মুখের রুচি বাড়ানোর জন্য আপনি যদি খেতে থাকেন তাহলে কিন্তু এটা বিপদ ঘটবে, খেয়াল রাখে। আজকে কিন্তু রোগের কারণ যেগুলো আমরা তাই তো করি, যে যখন আমার সামনে খাবার থাকে আমরা খেতেই থাকি, কিন্তু আমরা জানি না ওই খাবারে দেহের জন্য কতটুকু পুষ্টি রয়েছে। যদি সেই পুষ্টি না থাকে সেটা তো দেহের জন্য ক্ষতি হবে, এটুকু আপনাকে খেয়াল রাখতে হবে। তার আমরা যেহেতু এটা খেয়াল করতে পারি না, তাই তো আমাদেরকে এই বিশেষায়িত প্রোডাক্টের প্রতি আমাদেরকে নজর দিতে হয়। আসলে এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে যে একদম পিওর নিউট্রিশন, এই যে আপনার স্কয়ার ফ্যাক্টর বা যখনই আপনি এগুলো খাচ্ছেন, এগুলো কিন্তু খাবারের অপেক্ষায় বসে আছে, যে খাবারের জন্য সে বসে আছে সেই খাবারটা কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছে। আর সে অসুস্থ হয়েছিল মূলত সেই খাবারগুলো না খাওয়ার কারণে। তো সুতরাং এই 6টি নিউট্রিশন যেটা কোষের খাবার, সেটাকে বলো অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সুইস ড্রামের প্রোডাক্ট গুলো, যে উপাদানগুলো ব্যবহার করা হয় এক্সট্রাক্ট ফর্মে, এগুলো এমন ভাবে গবেষণার মাধ্যমে তৈরি করা হয় যেটা সরাসরি সেলের স্বাস্থ্যে গিয়ে কাজ করে, সেলকে রিকভারি করে, সেলের যে রিপ্লেস রিজেনারেট, প্রথম যে আমি মানে স্লাইডটা দেখেছিলাম, রিপ্লেস রিজেনারেট যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে সে বুস্ট করে, ফলে সেল ধীরে ধীরে সুস্থতা ফিরে পায় এবং আমার রোগ মুক্তি ঘটে। মূল অ্যাকশনটি হচ্ছে এই প্রোডাক্টে সেটি এক্সট্রাক্ট ফর্ম, অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আমার এই যে একটা কম্বিনেশন অফ নিউট্রিশন, যেগুলি আমার গিয়ে সেলের যে মূল যে প্রোডাক্ট, সেলের রিজেনারেটিং ক্ষমতা তার নিজের ক্ষমতা, এটি কিন্তু আপনি আমি কিছু করতে পারবো না। সে শুধু এটি করতে পারছে না, ল্যাক অফ নিউট্রিশন, ল্যাক অফ অক্সিজেন রাখতে হবে। এখন দেখেন কি হচ্ছে ঘটনাটা, সে তার এই ক্ষমতাটার ব্যবহার করতে পারছে না। সেখানে আপনি যখন অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে আপনি অসুস্থ হওয়ার পর এই প্রবলেম সলভের জন্য কার কাছে গিয়েছেন? ডাক্তার কাছে গিয়েছেন। তখন ডক্টর আপনাকে কি দিল? ডক্টর আপনাকে দিয়েছে ড্রাগ। মাইন্ডেড, তার দরকার নিউট্রিশন, আপনি দিয়েছেন ড্রাগ। ড্রাগ দিয়ে কি হলো? ড্রাগ দিয়ে যেটা হয়েছে সেটা হলো যে, এই কথাটা আমি এই কারণে বলছি ডিফারেন্সটা আপনার বোঝার জন্য, সেটা হচ্ছে কি ড্রাগ দিয়ে কি হলো, বলা হচ্ছে সেল যখন ল্যাক অফ নিউট্রিশন, তার যখন নিউট্রিশন এবং অক্সিজেন স্বল্পতা তৈরি হয়, তখন সে নানা রকম কমপ্লেন করে। আর সেই কমপ্লেন গুলি হচ্ছে জ্বর, হাসি, কাশি, ব্যথা, বেদনা, এগুলি হচ্ছে তার কমপ্লেন। সেখান থেকে জটিল জটিল রোগ হয়ে যায়, ক্যান্সার, ডায়াবেটিস, কঠিন কঠিন রোগ। শুরু কিন্তু জ্বর, ব্যথা, হাসি, কাশি দিয়ে শুরু হবে। তখন বলছে ক্রাইং অফ সেল, কোষের কান্না। সে আপনার কাছে ডিমান্ড করছে যে আই নিড নিউট্রিশন, প্লিজ হেল্প মি, হ্যাঁ, আই নিড অক্সিজেন, প্লিজ হেল্প মি। আপনি তো এই কমপ্লেন গুলো গিয়ে ডাক্তার কাছে গেলেন, ডক্টর ড্রাগ দিয়ে সেই কমপ্লেন গুলোকে মুখ চেপে ধরেছে, এই সাপ্রেস করে দিয়েছে। ফলে কি হচ্ছে, আপনি কমপ্লেন গুলো বুঝতে পারেন নাই, বাট সেল কিন্তু ড্যামেজ হয়ে গেছে। এবং এইভাবে কিন্তু আমরা আমি একটা কথা সবসময়, যে রোগের প্রথম যে আপনার লক্ষণ, সেটা কিন্তু রোগ ছিল না, সেটা ছিল অভিযোগ। সে আপনাকে অভিযোগ করছে যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আপনি কিন্তু সেটা ড্রাগ দিয়ে সাপ্রেস করে দিয়েছেন, মুখ চেপে ধরেছেন। ফলে 8-10 বছর ড্রাগ খাওয়ার পরে মানুষগুলো জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যায়। আমি আবারও বলছি, আমি ডক্টর কর্মকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর বাইরে কোনো ঘটনা নেই। কারণ বিজ্ঞান বলছে এই বিষয়গুলো, এই যে সেলের বিষয়গুলো, এগুলো ইনট্যাক্ট। এখানে আপনি কোনো কিছু অ্যাডও করতে পারবেন না, কোনো কিছু সাবস্ট্রাক্টও করতে পারবেন না। এটি একেবারে ইনট্যাক্ট একটা জিনিস। শুধুমাত্র সেটা নিউট্রিশন এবং আপনার অক্সিজেন ব্যালেন্স যদি ঠিক মতো থাকে, সে তার কাজগুলো আপনার করে যাবে এবং আপনাকে নিশ্চিত ন্যাচারাল মৃত্যুর দিকে এগিয়ে নেবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে আমরা এই 6টি নিউট্রিশন যদি সঠিক দিতে পারি, সেটা খাবারের মাধ্যমে 80% দিতে হবে এবং সেটা একটু দেখিয়ে দেব। আর 20% আপনি এই ধরনের বিশেষায়িত ফুড,
যেটি যারা আমার কথা শুনছেন শুধু রুগীদের জন্য নয়, রুগীদের জন্য একটু কিন্তু ইয়ে করতে হবে, তাদেরকে একটু সময় নিতে হবে, তাদেরকে একটু ডোজ ম্যানেজমেন্টে, কিন্তু যারা সুস্থ থাকতে চান তারা শুধু এই পরামর্শটা মানলেই কিন্তু তিনি সুস্থ থাকতে পারবেন, দেখবেন তার কোনো জটিল কোনো রোগ হবে না। তো যাক, এখানে কোষ কিভাবে এই সুস্থ হয়ে উঠে এই জায়গাটুকু একটু দেখিয়ে দিব আমরা। নিশ্চয়ই স্লাইডটা আপনারা দেখছেন। এই কৌশলটা হচ্ছে যে আমরা বলেছি যে জাইগোট তৈরি হওয়ার পর বাবার স্পার্ম মায়ের এগ থেকে, এবং ডিভিশন হচ্ছে, লক্ষ্য করেন, এবং ডিভিশন হয়ে বলা হচ্ছে প্রায় 220টির মতো ইন্ডিভিজুয়াল কোষে তৈরি হয়েছে, অর্থাৎ ওই জাইগোটটি 220টি কোষে পরিণত হয়ে গেছে, এবং এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে, একটি হার্ট, একটি কিডনি, একটি নিউরন সিস্টেমে, এবং এক একটি কোষ একটি, অর্থাৎ বিজ্ঞান বলছে আমার ওই জাইগোটের ভিতরে প্রতিটি অর্গানের স্পেসিফিক একটা স্টেম সেল রয়েছে। হ্যাঁ, প্রতিটি অর্গানের প্রতিটি সিস্টেমের একটা স্টেম সেল ওর ভিতরে রয়ে গেছে। শুধু সে কি করেছে, সিনেমার মতো প্রকাশিত হয়েছে, ধীরে 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 প্রকাশিত হয়েছে। আমার হার্ট তৈরির জন্য নির্দিষ্ট একটি স্টেম সেল ওখানে ছিল, আমার লিভার তৈরির জন্য নির্দিষ্ট একটি স্টেম সেল ওই জাইগোটের ভিতরে ছিল, আমার নিউরন সিস্টেম তৈরি করার জন্য একটি নির্দিষ্ট স্টেম সেল ওই জাইগোটের ভিতরে ছিল। সেই আসার পর আমার এই সিস্টেমটা বিল্ড আপ করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা দেখলাম যে আমাদের দেহে মূলত দুই ধরনের সেল রয়েছে। একটি হচ্ছে স্টেম সেল, আর একটি হচ্ছে স্টেম সেল যখন অর্গানে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ একটা ফাংশনাল সেল হয়ে যায়। যেমন যখন লিভারে হয়ে যায়, লিভারের একটি কাজ আছে, যখন নার্ভাস সিস্টেম হয়ে যায়, নার্ভাস সিস্টেমের একটি কাজ আছে, যখন ব্লাড হয়ে যায়, ব্লাডের একটি কাজ আছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা অর্গানের একটি কাজ আছে, তাই ওদেরকে বলে ফাংশনাল সেল। ডিফারেন্সটা হচ্ছে যে ওই ফাংশনাল সেলগুলো বডিতে কেউ বেশি দিন থাকে না, মনে রাখতে হবে। বলা হচ্ছে 7 থেকে 10 বছরের মধ্যে ওই স্টেম সেল থেকে রূপান্তরিত ফাংশনাল সেল, সেটা হার্ট হোক, লিভার হোক, কিডনি, কেউই কিন্তু বডিতে থাকবে না। আমরা জানি, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার ব্লাড সেলের বয়স 120 দিন। হ্যাঁ, ব্লাড সেলের বয়স কতদিন? 120 দিন, 120 ডেজ মাত্র। তাহলে রেড ব্লাড সেলের বয়স 120 দিন। তাহলে এবং আমরা বলেছি কি প্রত্যেকটি কোষের একটা নির্দিষ্ট ফাংশন আছে, রাইট? নির্দিষ্ট একটা হোমিওস্ট্যাটিস বডি। তাহলে রেড ব্লাডের কাজ কি? রেড ব্লাডের কাজ হচ্ছে টু ক্যারি দি অক্সিজেন, যেটা অলরেডি আমি বলেছি, ক্যারি দি অক্সিজেন এবং আমার ইলিমিনেট দি কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে রেড ব্লাডের বেসিক ফাংশন। তাহলে দেখেন, আমি কি অক্সিজেন ছাড়া, এবং সেই অক্সিজেনটা বাতাস থেকে নিয়ে হার্টে প্রেরণ করবে, হার্ট পাম্প করে সারা শরীরে দিয়ে দিবে, আমার পুরো বডি এই অক্সিজেন দিয়ে পুরো অর্গান গুলো বেঁচে থাকবে। তাহলে একটু বলুন তো দেখি, রেড ব্লাডের বয়স হলো মাত্র 120 দিন। তাহলে আমি সর্বোচ্চ কতদিন বেঁচে থাকার কথা? হাইয়েস্ট 120 দিন। কিন্তু আপনি এতদিন বেঁচে আছেন কিভাবে? ওই যে সে রহস্য, মূলত একটা ব্যাক সেল রয়েছে, হ্যাঁ, যে স্টেম সেল, সে কিন্তু কন্টিনিউয়াসলি ওই রেড ব্লাড সেল গুলোকে উৎপাদন করে যাচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে, রিজেনারেট করছে। যে সেলটা আজকে মারা যাচ্ছে, সাথে সাথে সে ওখানে নতুন ব্লাড দিয়ে দিচ্ছে। এভাবে লিভারের ক্ষেত্রে একই কথা, মাসেলের ক্ষেত্রে একই কথা, নিউরন সিস্টেমের ক্ষেত্রে একই কথা। সব সিস্টেম গুলো এভাবে চলে যাচ্ছে এবং সাথে সাথে স্টেম সেল সেটাকে রিভোর্স করে দিচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে। আসলে ডিজিজ হচ্ছে এই সিস্টেমটা যদি ব্যাহত হয়। আমার লিভার কোষ মারা যাবে ন্যাচারালি, আমার ব্লাড সেল মারা যাবে ন্যাচারালি, তাহলে সেখানে যদি স্টেম সেলটা যদি স্ট্রং থাকে, সে সাথে সাথে এটাকে ওই যে প্রথম যে স্লাইডটা, রিপ্লেস, রিজেনারেট এন্ড রিপেয়ার করে ফেলবে। এই মেকানিজম গুলো আবিষ্কার করার জন্যই কিন্তু 2015, 2016 সালে 2 টাইমস নোবেল পুরস্কার পেয়েছে। মনে রাখতে হবে, এগুলো মীমাংসিত বিষয়। আমি এই জন্য বলি, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক যদি দাবি করে যে আমার কাছে রোগী আসার পর সে সুস্থ হয়ে উঠেছে, মনে রাখতে হবে সুস্থ হওয়ার পেছনে কোনো না কোনো ভাবে আপনার স্টেম সেল অ্যাক্টিভ হয়ে গেছিল। আমার হার্টের প্রবলেম হতে পারে, ব্লাডের প্রবলেম হতে পারে, ডেড সেল। ধরুন যে একজন মানুষের দেহে রেড ব্লাডের সংখ্যা থাকে 30 ট্রিলিয়ন, আপনি একজন মানুষের 30 রেড ব্লাড সবই সুস্থ, কিন্তু 120 দিন পর একটা ব্লাডও থাকবে না। এখন আপনার রেড ব্লাড অসুস্থ, 120 দিন পর সে অসুস্থ ব্লাডটাও থাকবে না। সুতরাং রোগ নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই। রোগটি হচ্ছে মূলত ডেড সেল, অসুস্থ সেল, সিক সেল, যারা দেহ থেকে বেরিয়ে যাবে কিন্তু নতুন সেল আসতে পারে। আর আমাদের এই মেডিকেশনের কাজ হচ্ছে সেই নিউ সেলকে রিবুস্ট করা।
আর এই সেল শুধুমাত্র রিবুস্ট হবে থ্রু দি নিউট্রিশন। আমি আমার কথা যারা শুনছেন, বিজ্ঞানের অনেক, আমি আজকে একটু আপনাদেরকে বলিনি, আমি যত সাধারণ সহজ সরল ভাষায় কথাগুলি বলছি, এগুলো জানার জন্য কিন্তু আমাকে এখনো 3-4 ঘন্টা করতে হয়। আমি সব মিলিয়ে বিভিন্ন ভাবে 8টা ডক্টরেট করেছি টোটাল এই হেলথ ম্যানেজমেন্টের উপরে, নিউট্রিশনের উপরে। শুধু আমি যা বলছি এখানে কোনো রকম ডাউট, কোনো রকম সন্দেহ, কোনো রকম বিতর্ক রাখার সুযোগ নেই, এটাই প্রমাণিত। এবং আমরা যদি এই ন্যাচারাল সায়েন্সে যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই কৌশলটা যদি আমরা বুঝতে পারি, এই কৌশলটা যদি উপস্থাপন করতে পারি, তাহলে চিকিৎসা বিজ্ঞানে আমরা মানুষকে সুস্থ করে তোলার জন্য একটা বিশাল অবদান রাখতে পারবো। মনে রাখতে হবে, আনসাইন্টিফিক অ্যাপ্রোচের প্রয়োজন নেই, নো নিড। যেটা বিজ্ঞান সমর্থন করে না, এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন। আপনি তো, আমি যে এখন যে কথাগুলি বললাম, এখানে তো ড্রাগের কোনো কাজ নাই, হ্যাঁ, এখানে ড্রাগের নো ফাংশন, বরং ড্রাগ গুলো ধীরে ধীরে আমার স্টেম সেল গুলো ড্যামেজ করে দেয়। আর ড্যামেজ করে দেওয়ার কারণে আপনি গিয়েছেন হার্টের প্রবলেম নিয়ে, গিয়েছেন কিডনির প্রবলেম নিয়ে, গিয়েছেন লিভারের প্রবলেম নিয়ে, সে আমাকে ড্রাগ দিয়েছে, ড্রাগ দেওয়ার কারণে সে আমার ফাংশনাল বন্ধ করেছে, অপরদিকে আমার স্টেম সেল গুলোর 8-10 বছর ড্রাগ সেল সম্পূর্ণ ড্যামেজ হয়ে যায়, ফলে আর মানুষগুলো রোগ থেকে বের হতে পারে না। সুতরাং আমি বলবো, ড্রাগের দরকার নেই, আমি সেটা বলছি না। অসুস্থ মানুষের জন্য জরুরি ভিত্তিতে ড্রাগ দরকার আছে, কারণ ওই মুহূর্তে তার যে ডিসকমফোর্ট, সেটাকে একটু আরাম দেওয়ার জন্য ড্রাগের প্রয়োজন আছে। কিন্তু তাকে যদি সুস্থ থাকতে হয়, সুস্থতায় ফিরে যেতে হয়, তাকে এই ধরনের নিউট্রিশনে যেতে হবে। আমি মনে হয় কথাটা বুঝানোর চেষ্টা করেছি, বুঝাতে সক্ষম হয়েছি, কারণ এগুলি সিম্পল বিষয়, শুধু এই কনসেপ্টটা আপনি ক্লিয়ার হলে হবে। তো আসুন, এইভাবে আমাদের বডি নিয়ে ভাবার দরকার নেই। বডি পুরাটাই বলছে 7 থেকে 10 বছরের মধ্যে পুরা অর্গানগুলি কিন্তু নতুন ভাবে বডিতে রিবিল্ড করে। সুতরাং রোগ বলে আপনার ভয়ের কোনো কারণ নেই, শুধু স্টেম সেলকে জাগ্রত রাখতে হবে, স্টেম সেলকে স্ট্রং রাখতে হবে। তো যাক, এগুলি অনেক কথা, এগুলি বলে শেষ করা যাবে না। শুধু আমরা এই জায়গাটুকু তাহলে কি দাঁড়াচ্ছে, যে কথাটা বলতে চাচ্ছি নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। রোগ নিয়ে ভাবার দরকার নেই, হ্যাঁ। আর আমার আপনার এই সুইস ডার্মের প্রোডাক্টটি মূলত স্টেম সেলকে স্ট্রং রাখে, হ্যাঁ। ফলে আপনার সমস্ত প্রবলেম গুলো কিন্তু সলভ হওয়া শুরু করে। হ্যাঁ, এটি সময় লাগতে পারে। যারা সুস্থ থাকতে চান তারা ডেইলি এই মেকানিজমটা ফলো করবেন, যারা অসুস্থ হয়ে গেছেন তাদের সময় দিতে হবে। যেমন ধরেন একটু উদাহরণটাকে, যেমন আমার ব্লাডের সমস্যা হয়েছে, ব্লাডের বয়স কতদিন? 120 দিন। আজকে যে ব্লাডটা অসুস্থ হয়েছে সে কিন্তু 120 দিন বাঁচবে, সে অসুস্থতা নিয়ে কিন্তু 120 দিন বাঁচবে। তো সুতরাং আপনাকে ওই টাইমটা অপেক্ষা করতে হবে। যেমন আমার লিভার 4 উইকস থেকে 6 উইকস, সে অসুস্থতা নিয়ে মিনিমাম এই সময় বাঁচবে, এরপর ন্যাচারালি সে আউট হয়ে যাবে। আমরা যদি এর মধ্যে নিউ সেল রিবুস্ট করে দিতে পারি, প্রবলেমটা সলভ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা বডিকে রোগ মুক্ত করে দিতে পারি, এবং সেটা প্ল্যান করে, পরিকল্পনা করে অসুস্থ মানুষগুলো কিন্তু সুস্থ করে তুলে দেওয়া সম্ভব। আমি কিন্তু শুধু এটি থিওরিটিক্যাল বলছি না, আমি কিন্তু প্র্যাকটিক্যালিও দেখেছি যে এটা করা সম্ভব। আমি নিজেই অসংখ্য করেছি, আমাদের সিএমএইচে গিয়ে, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আমাদের অ্যাপেলোতে, আমাদের ঢাকা মেডিকেলে, বা আমার কাছে অনেক পেশেন্ট আসে। আমি কিন্তু এই সিস্টেমে অনেক জটিল জটিল রূপে দেখেছি। হ্যাঁ, আসলে এটা শুধু থিওরিটিক্যাল না, একটা বিজ্ঞান কখন নোবেল পুরস্কার পায় এটা আমাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আপনার সামনে বড় প্রতিযোগিতা হচ্ছে, বড় চ্যালেঞ্জ হচ্ছে। আধুনিক ডক্টররা এটি আপনার সাথে শেয়ার করবেন না, বা এটা মেনে নিতে চাইবেন না, কারণ বুঝতে তো পারছেন যে একটি জায়গায় যদি আমরা সমাধান দিয়ে দিই, আর কোনো ডাক্তারির প্রয়োজন নেই। সুতরাং এই ডাক্তারিটা তারা কখনোই সমর্থন করবে না, এটা আপনি মাথায় রাখতে পারেন। কিন্তু এটি যে সত্য তাতে কোনো ভুল নেই। যাই হোক, আমরা এগুলো অনেক সব রোগ নিরাময় করে দেওয়া সম্ভব স্টেম সেল নিউট্রিশনের মাধ্যমে। এবং আপনি যে 6টা যে পুষ্টির কথা বলেছিলাম, এই পুষ্টিগুলো শুধুমাত্র এগুলি প্ল্যান্টে হয়, এগুলি কখনোই ল্যাবে তৈরি করা সম্ভব না, এগুলি কখনো বিজ্ঞান বানাতে পারবে না, এগুলি আপনাকে প্রকৃতি থেকে নিতে হবে। আমরা নিচ্ছি বলেই কিন্তু বেঁচে আছি। তো এই জন্য স্টেম সেল প্রোডাক্ট গুলো, বিশেষ করে আপনার এস ফ্যাক্টর বা যে প্রোডাক্ট গুলো, এগুলো ডিজাইন করা স্টেম সেল নিউট্রিশন, ডিজাইন করা যেগুলো সরাসরি কোষকে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যখন এই থেরাপি নিবেন, কিন্তু আপনার অন্যান্য খাবারগুলো কিন্তু আপনাকে সতর্কতা, আপনি একদিক দিয়ে
টক্সিন ঢুকিয়ে দিলেন, বিষ ঢুকিয়ে দিলেন, আরেক দিক দিয়ে স্টেম সেল দিলেন, তাহলে কিন্তু আপনার সেখানে আপনি রেজাল্ট পাবেন না। এই থেরাপি চলার সময় যারা অসুস্থ মানুষ তারা কিন্তু খাবারগুলো কিন্তু তার নিউট্রিশনাল ফুড হতে হবে। আর নিউট্রিশনাল ফুড খাওয়ার জন্য আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে একদম সিম্পল, সেটা কি আপনাকে এই 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 চারটা ফলো করতে হবে। জাস্ট যারা দেখছেন আমার আলোচনার শেষ পর্যায়ে, যারা দেখছেন এই চারটা ফলো করবেন, যে লেস কুকিং ফুড 20% খাবারকে যত সম্ভব আপনি কুক কম করবেন, কারণ যত বেশি হিট দিবেন তত খাবার নিউট্রিশন লেস হয়ে যায় এবং সেটা টক্সিন হয়ে যায়। আর বিপদের কারণ কিন্তু টক্সিন। আর বলছি আপনি যদি এই মেকানিজমটা অ্যাপ্লাই করেন, ধীরে ধীরে সেলগুলো কি হয়ে যাবে, রিপ্লেস রিজেনারেট করবে এবং প্রবলেম সলভ হয়ে যাবে। গ্রিন ফুড 60%, কোথায়? ফ্রুটস, ভেজিটেবল, সালাদ, এগুলি খাবেন 60%। তাহলে দেখেন ওই রিপ্লেস রিজেনারেটিংটা খুব বুস্ট করবে এবং সেইখান থেকে বেরিয়ে আসবে। আর 3, 4, 5 হার্বাল ফুড, হার্বাল মেডিসিনাল ফুড, হার্বাল মেডিসিন। এখানে তিনটা কি হার্বালি প্ল্যান্টস, এটা লেটিন শব্দ। হ্যাঁ, হার্ব মানে হচ্ছে প্ল্যান্টস। আর আপনার এই এই যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু তিনটির কম্বাইনেশন। এবং এখানে আরেকটু কম্বাইনেশন, এগুলো এক্সট্রাক্ট ফর্ম। হার্বাল ফুড, হার্বাল মেডিসিনাল ফুড, হার্বাল মেডিসিন, এগুলো এই প্ল্যান্ট গুলো এক্সট্রাক্ট থেকে নিয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে, যার কারণে এটি সরাসরি এটা জীবের নিচে জীবের নিচ দিয়ে ব্লাডে চলে যায় এবং সরাসরি এটি কোষের কাছে পৌঁছে যায়, যার কারণে এটার ইপিকিসি খুব দ্রুত গতিতে হয় এবং সেল দ্রুত গতিতে বুস্ট করে। তো যার যে কথাটা বলে শেষ করব সেটি হচ্ছে আমাদের দেহ কোষ দিয়ে তৈরি। এই কোষ শুধুমাত্র সুস্থ থাকে প্রকৃতির অক্সিজেন এবং নিউট্রিশন। আমাকে এই নিউট্রিশনাল ফ্যাক্টর গুলো সবসময় ঠিক রাখতে হবে। দেহের জন্য টক্সিন গুলো যতটুকু সম্ভব বর্জন করতে হবে। আর সেল তার নিজের ক্ষমতা বলে, এটি আরোপিত ক্ষমতা নয়, এটি কারো দয়া সে বেঁচে থাকবে না, তার নিজের ক্ষমতা বলে আপনার জন্য সে সুস্থতা নিয়ে আসবে এবং একটি ন্যাচারাল হেলদি ডে কমপ্লিট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আপনার অত্যন্ত